রাসায়নিক বন্ধন আজকে আমাদের তৃতীয় ক্লাস। আজ আমরা যে সকল বিষয়ের উপর আলোচনা করব বা যে সকল প্রশ্নের উপর আলোচনা করব সেগুলো হলো কোসেলের ধারণা, তড়িৎযোজ্যতা বা আয়নীয় যোজ্যতা বলতে কি বোঝো, তড়িৎযোজী বন্ধন কাকে বলে, যোজন কক্ষ বা যোজ্যতা কক্ষ বলতে কি বোঝায়, তড়িৎযোজ্যতার পরিমাপ। এই 5টি টপিকস বা 5টি প্রশ্নের উপর আজকে আলোচনা করব। এগুলো মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট। বিগত বছরগুলোতে অনেকবার করে কিন্তু এই কোশ্চেনগুলোই এসে থাকে, সুতরাং তোমরা মন দিয়ে আজকের ক্লাসটা ফলো করো। কোসেলের ধারণা, আমরা এতক্ষণ যে আয়নীয় বন্ধন সম্বন্ধে আলোচনা করছি এটা পুরোটাই কোসেলের ধারণা। তাই কোসেলের ধারণাটা কি এসব দেখা যাক। যে সকল যোগে আয়নের অস্তিত্ব আছে, যেমন সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড, সেই সব যৌগগুলির ক্ষেত্রে বিজ্ঞানী কোসেল রাসায়নিক বন্ধন গঠন সম্পর্কিত একটি নতুন ধারণা দেন। তা হলো 1 নম্বর, দুটি ভিন্ন মৌলের রাসায়নিক মিলনের সময় একটি তড়িৎ ধনাত্মক মৌল তার পরমাণুর বহিস্থ কক্ষ থেকে এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে, অন্য তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণু সেই ইলেকট্রন ওর নিজের বহিস্থ কক্ষে গ্রহণ করে। সেকেন্ড পয়েন্ট, এভাবে দুটি পরমাণু ওদের নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো সুস্থির ইলেকট্রন বিন্যাস পায়, অর্থাৎ উভয় পরমাণুর বহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা 8 হয়, আর কোনো কোনো ক্ষেত্রে 2 হয়। তাহলে হিলিয়াম বা তার আশেপাশে মৌলগুলির ক্ষেত্রে এই 2টা হয়, বাকিগুলোর ক্ষেত্রে 8 হয়। আর এখানে এই যে বিজ্ঞানী কোসেলের রাসায়নিক বন্ধন গঠন সম্পর্কিত একটি নতুন ধারণা দেন, তোমরা এই নতুন কথাটা না উল্লেখ করলেও পারো, কারণ তিনি যখন ধারণা দিয়েছিলেন তখন নতুন ছিল। তোমরা জাস্ট বিজ্ঞানী কোসেলের রাসায়নিক বন্ধন গঠন সম্পর্কিত একটি ধারণা দেন এটা লিখলেও কোনো অসুবিধা নেই। কোসেলের ধারণাটা আমি একটা তোমাদের উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করি। আমরা আগের দিনই সোডিয়াম ক্লোরাইড কিভাবে ফর্মেশন হয় সেটা দেখেছিলাম, সেটা আমি আরেকবার দেখাচ্ছি, দেখলেই কিন্তু তোমাদের এই দুটো পয়েন্ট তোমরা ভালোভাবে বুঝতে পেরে যাবে। তাহলে দেখো, তাহলে সোডিয়াম ক্লোরাইডের সোডিয়াম হলো একটি তড়িৎ ধনাত্মক মৌল, যার বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে, এবং এর কাছাকাছি যে নিষ্ক্রিয় মৌল সেটা কি বলেছিলাম, সেটা বলেছিলাম হচ্ছে নিয়ন। তাহলে সোডিয়াম কোনোভাবে যদি এই ইলেকট্রনটা ছেড়ে দিতে পারে তাহলে এ কিন্তু নিয়নের স্ট্রাকচার পেয়ে যায় এবং এটা সুস্থির হয়। ক্লোরিন একটা তড়িৎ ঋণাত্মক মৌল, এর কাছের যে নিষ্ক্রিয় মৌল সেটা হচ্ছে আর্গন। এ যদি একটা ইলেকট্রন কোনোভাবে গ্রহণ করতে পারে, এর বাইরের কক্ষে আপাতত 7টা ইলেকট্রন আছে, যদি একটা ইলেকট্রনও গ্রহণ করতে পারে তাহলে সে আর্গনের স্ট্রাকচার পেয়ে যায় এবং সুস্থির একটা ইলেকট্রন বিন্যাস পেয়ে যায়। তাহলে কোসেলের ফার্স্ট পয়েন্ট বলছে কি, তড়িৎ ধনাত্মক মৌল এক ইলেকট্রন বাইরের কক্ষ থেকে ইলেকট্রন বর্জন করে, আর তড়িৎ ঋণাত্মক মৌল সেই ইলেকট্রনটা কি করে, গ্রহণ করে। তাহলে ইলেকট্রন বর্জনের ফলে তাহলে সোডিয়াম কি হয়, একটি ধনাত্মক আয়নে পরিণত হয় বা ক্যাটায়নে পরিণত হয়, আর ইলেকট্রন গ্রহণের ফলে ক্লোরিন একটি ঋণাত্মক আয়নে পরিণত হয়। তাহলে এটা গেল আমাদের কোসেলের ফার্স্ট পয়েন্ট। তাহলে তড়িৎ ধনাত্মক মৌল ইলেকট্রন বর্জন করে, তড়িৎ ঋণাত্মক মৌল ইলেকট্রন গ্রহণ করে। সেকেন্ড পয়েন্ট কি বলছে, সেকেন্ড পয়েন্ট বলা হচ্ছে তড়িৎ ধনাত্মক মৌলটি ইলেকট্রন বর্জনের ফলে পজিটিভ আয়ন তৈরি হয়, তড়িৎ ঋণাত্মক মৌলটি ইলেকট্রন গ্রহণের ফলে নেগেটিভ আয়নে পরিণত হয়। ফলে পজিটিভ এবং নেগেটিভ ফলে কি হয়, তড়িৎ আকর্ষিত হয়, বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে, ফলে এরা আকর্ষিত হয়ে কাছাকাছি চলে আসে এবং যৌগ গঠন করে। এটা ছিল আমাদের কোসেলের সেকেন্ড পয়েন্ট। তাহলে ফার্স্ট পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্ট তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। তোমরা যদি না বুঝতে পারো ভিডিওটা একটু রিমাইন্ড করে করে দেখো, তাহলে আশা করি বুঝতে পারবে। এবার আসা যাক আমাদের নেক্সট প্রশ্ন, তড়িৎ যোজ্যতা বা আয়নীয় যোজ্যতা বলতে কি বোঝো। তাহলে এতক্ষণ ধরে আমরা যা আলোচনা করলাম, তাহলে এখন এই বিষয়টা আমাদের কাছে একদমই স্পষ্ট। যোজ্যতা কথার, এখানে যোজ্যতা কথার মানে হচ্ছে যুক্ত হওয়ার ক্ষমতা। তাহলে এসব সংজ্ঞাটা দেখা যায়, বিপরীত আধানযুক্ত
আয়নের স্থির তড়িৎ আকর্ষণের মাধ্যমে মিলিত হয়ে যৌগ গঠন করার ক্ষমতাকে তড়িৎযোজ্যতা বলা হয়। আমরা আগে এক্সাম্পল দিয়েছি সোডিয়াম ক্লোরাইডের এক্সাম্পলটা, যদি বুঝে থাকো তাহলে এই কথাটাও তোমরা বুঝতে পারবে। বিপরীত আধানযুক্ত আয়নের স্থির তড়িৎ আকর্ষণের মাধ্যমে মিলিত হয়ে যৌগ গঠন করার ক্ষমতাকে তড়িৎযোজ্যতা বলে। একটা এক্সাম্পল দিচ্ছি, আরো এক্সাম্পল সাহায্যে তোমাদের বোঝাচ্ছি। সোডিয়াম এবং ফ্লুরিন যদি পাশাপাশি আসে তাহলে সোডিয়াম কি করে, একটা ইলেকট্রন ত্যাগ করে, আর ফ্লুরিন একটা ইলেকট্রন গ্রহণ করে। তার ফলে কি হয়, সোডিয়াম এবং ফ্লুরিনের মধ্যে তড়িৎ আকর্ষণ বলা হয়, স্থির তড়িৎ আকর্ষণ বলা হয়। ফলে ওরা সোডিয়াম ফ্লোরাইড গঠন করে, NaF। একটা এক্সাম্পল নেওয়া যাক, ক্যালসিয়াম এবং অক্সিজেন যদি পাশাপাশি আসে, ক্যালসিয়ামের বাইরের কক্ষে 2টো ইলেকট্রন থাকে আর অক্সিজেনের বাইরের কক্ষে 6টা ইলেকট্রন থাকে। ক্যালসিয়াম করে কি, 2টো ইলেকট্রন অক্সিজেনকে দিয়ে দেয়, ফলে ক্যালসিয়াম 2+ একটি ধনাত্মক আয়ন তৈরি হয়, আর অক্সিজেন 2- একটি ঋণাত্মক আয়ন তৈরি করে। তার ফলে স্থির তড়িৎ আকর্ষণের ফলে ওরা কাছাকাছি আসে এবং ক্যালসিয়াম অক্সাইড তৈরি করে। আরেকটা এক্সাম্পল নেওয়া যাক, ক্লোরিন এবং ম্যাগনেসিয়াম যদি পাশাপাশি আসে, এইটা একটু মন দিয়ে দেখার চেষ্টা করো। ক্লোরিনের বাইরের কক্ষে আগের এক্সাম্পল থেকেই তোমরা দেখেছো বাইরের কক্ষে 7টা ইলেকট্রন থাকে, এর 7টা আছে, এর 7টা আছে, আর ম্যাগনেসিয়ামের বাইরের কক্ষে 2টো ইলেকট্রন থাকে। এরা যদি কাছাকাছি আসে, ম্যাগনেসিয়াম করে কি, এই ক্লোরিনটাকে একটা ইলেকট্রন দিয়ে দেয়, এই ক্লোরিনটাকে আরেকটা ইলেকট্রন দিয়ে দেয়, ফলে A2+ একটি ধনাত্মক আয়ন তৈরি করে। আর ক্লোরিন, এই ক্লোরিন পরমাণুটা ঋণাত্মক আয়ন তৈরি হয়, আর এই ক্লোরিন আয়নটাও ইলেকট্রন গ্রহণ করার ফলে ঋণাত্মক আয়নে পরিণত হয়। তার ফলে স্থির তড়িৎ আকর্ষণের ফলে এরা কাছাকাছি আসে এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইড গঠন করে। তাহলে এই এক্সাম্পলগুলো একটু ভালো করে দেখো, তাহলেই তড়িৎযোজ্যতা সম্বন্ধে ধারণাটা আরো স্পষ্ট হবে তোমাদের। এবং এই এক্সাম্পলগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এবার আমাদের নেক্সট প্রশ্ন, তড়িৎযোজী বন্ধন কাকে বলে? তড়িৎযোজ্যতার এর ফলে পরমাণু দুটির মধ্যে যে বন্ধনের সৃষ্টি হয় তাকে তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন বলে। আবার বলছি, তড়িৎযোজ্যতার ফলে পরমাণু দুটির মধ্যে যে বন্ধনের সৃষ্টি হয় তাকে তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন বলে। যোজন কক্ষ বা যোজ্যতা কক্ষ, এটা ভীষণ ইম্পর্টেন্ট এবং কনসেপচুয়াল, একটু মন দিয়ে শোনো। বন্ধন গঠনকালে বহিস্থ কক্ষে ইলেকট্রনগুলি অংশগ্রহণ করায় ওই কক্ষকে যোজন কক্ষ বলে। তোমরা এতক্ষণ ধরে যে এক্সাম্পলগুলো দিলাম প্রত্যেকটাতেই দেখো, রাসায়নিক বিক্রিয়া যখন করছে তখন মৌলগুলোর বাইরের কক্ষে ইলেকট্রনগুলোই কিন্তু অংশগ্রহণ করছে, ভেতরের কক্ষগুলো কিন্তু করছে না। তাহলে বাইরের কক্ষটাকে বলা হচ্ছে কি, যোজন কক্ষ বা যোজ্যতা কক্ষ। বেশ, একটা এক্সাম্পলের সাহায্যে বিষয়টা আরো স্পষ্টভাবে বোঝানোর চেষ্টা করি। এটা হচ্ছে ক্যালসিয়ামের পরমাণুর স্ট্রাকচার। ক্যালসিয়ামের পরমাণু দেখো, ভেতরের কক্ষগুলো একটু লক্ষ্য করো এবং বাইরের কক্ষটা একটু ভালো করে লক্ষ্য করো। বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে? 2টো। তাহলে এই বাইরের কক্ষটাকেই বলা হচ্ছে কি, যোজ্যতা কক্ষ, কারণ এই 2টো ইলেকট্রনই কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। তাহলে এই হলো যোজ্যতা কক্ষ, এবং এগুলো হচ্ছে ইলেকট্রন, বাইরের কক্ষে অবস্থিত ইলেকট্রন, এরাই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। অক্সিজেন, বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা হচ্ছে দেখো 6টা। তাহলে এটাই হচ্ছে অক্সিজেনের যোজ্যতা কক্ষ এবং বাইরের কক্ষের ইলেকট্রন। তাহলে যোজ্যতা কক্ষ বিষয়টা বোঝা গেল। যোজ্যতা কক্ষ মনে রাখবে, যে কোনো মৌলের বাইরের কক্ষটাকেই বলা হচ্ছে কি, যোজ্যতা কক্ষ। তড়িৎযোজ্যতার পরিমাপ, আয়নীয় যৌগ গঠনের সময় কোনো মৌলের একটি পরমাণু যতগুলি ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে সেই সংখ্যা ওই মৌলের তড়িৎযোজ্যতা প্রকাশ করে। তাহলে এটা হচ্ছে আমাদের তড়িৎযোজ্যতার পরিমাপের সংজ্ঞা, এটা একটু ভালো করে লক্ষ্য করো।
এবার বিষয়টা একটু বোঝানো যাক। আগের স্লাইডে আমি যে এক্সাম্পলটা নিয়েছি সেটা পুনরায় আবার এখানে নিয়েছি। এটা হচ্ছে ক্যালসিয়াম পরমাণুর ইলেকট্রন স্ট্রাকচার। এটা হলো ক্যালসিয়াম পরমাণুর যোজ্যতা কক্ষ, অর্থাৎ একদম বাইরের কক্ষ। এখানে ইলেকট্রনগুলো হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী ইলেকট্রন। এটা হলো অক্সিজেন পরমাণুর ইলেকট্রন স্ট্রাকচার। তাহলে আর এইটা হলো অক্সিজেন পরমাণুর যোজ্যতা কক্ষ। এতে উপস্থিত ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6। যখন ক্যালসিয়াম এবং অক্সিজেন পাশাপাশি আসে কি ঘটনা ঘটে? ক্যালসিয়াম তার বাইরের কক্ষ থেকে দুটো ইলেকট্রন অক্সিজেনকে দিয়ে দেয়। তাহলে ক্যালসিয়াম কি হয়? ক্যালসিয়াম একটি ক্যাটায়নে পরিণত হয়, Ca2+, যেহেতু দুটো ইলেকট্রন দিয়েছে তাই 2+। আর অক্সিজেন যেহেতু দুটো ইলেকট্রন গ্রহণ করেছে তাই অক্সিজেন অ্যানায়নে পরিণত হয়, O2-, অর্থাৎ ঋণাত্মক আয়নে পরিণত হয়। এইবার একটু ভালো করে যদি লক্ষ্য করো তাহলে ক্যালসিয়াম কটা ইলেকট্রন বর্জন করেছে? দুটো। তাহলে ক্যালসিয়ামের তড়িৎযোজ্যতার পরিমাপ হচ্ছে 2। অক্সিজেন কটা ইলেকট্রন গ্রহণ করেছে? দুটো। তাহলে অক্সিজেনেরও তড়িৎযোজ্যতার পরিমাণ 2। তাহলে এই হলো তড়িৎযোজ্যতার পরিমাপের নির্ণয়ের উপায়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো বা যেখানে যেখানে বুঝতে অসুবিধা হচ্ছে তোমরা ভিডিওটা একটু রিওয়াইন্ড করে করে সেই জায়গাগুলো দেখো, তাহলে আশা করি অবশ্যই বুঝতে পারবে। আর তাহলে আজকের আলোচনা আমাদের এখানেই শেষ হলো। নেক্সট দিন আমরা তড়িৎযোজী যৌগের বৈশিষ্ট্য এবং বিভিন্ন উদাহরণ পরীক্ষায় কিভাবে আমরা লিখব সেই সম্পর্কে আলোচনা করব। থ্যাংক ইউ।